আজকে আমার যাত্রা হবে বাহাদুরাবাদের বাহাদুর আন্তনগর তিস্তা এক্সপ্রেস। আর তার সাথে আপনারা দেখতে পারবেন ভাওয়ালবনের অপরূপ সৌন্দর্য, আরও দেখতে পারবেন ট্রেনের লাফালাফি, আরও থাকবে যাত্রার নানা ধরনের অভিজ্ঞতা। নতুন যাত্রার জন্য আমি আবারও প্রস্তুত হয়ে গেলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে সকালবেলা ভোর। আমি আবারও আজকে একটা রেল ভ্রমণ করব। আজকে ভ্রমণ করতে যাব বাহাদুরাবাদের বাহাদুর আন্তনগর তিস্তাতে। আজকে একটা বিশেষ স্নাতক দিন, তো আজকে যাত্রাটা আনন্দদায়ক হবে এবং বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আর ট্রেনটার ডিটেলস শেয়ার করব। তো চলেন যাত্রা শুরু করা যাক। প্ল্যাটফর্মের দিক যাওয়া হচ্ছে, তিস্তা 2 নং প্ল্যাটফর্মে দিয়েছে, তো আমরা এখন সেখানেই যাব। সামনে কিন্তু দেখা যাচ্ছে তিস্তা এক্সপ্রেস, যদিও সবুজ লাল সবুজ দেখা যাচ্ছে, কিন্তু তিস্তা এক্সপ্রেসের 40%-এ কিন্তু সাদা চাইনিজ কোচ। তো এটা একটা বিরাট সমস্যা। তো চলেন যেতে থাকি। আর এই পাশেও কিন্তু অনেক মানুষ, হয়তো কোনো একটা ট্রেন প্ল্যাটফর্মে প্লেস করা হবে। এই যে তিস্তা, চাইনিজ বগি কিন্তু শুরু হয়ে গেছে, এরকম অনেকগুলা কিন্তু সামনে আরও। আমাদের বগি নাম্বার হচ্ছে 6, কিন্তু মানে মাঝখানের চেয়ে হালকা একটু সামনে, তো তাই অনেক দূর কিন্তু হাঁটতে হচ্ছে, যেহেতু ট্রেন বড়, তিস্তা বলে কথা। 18টা কোচ রয়েছে। সাদা বগি কিন্তু এখনও শেষ হয় নাই, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে 6 বগি, যে ভিতরে স্নিগ্ধার অবস্থা। এখনো কিন্তু ওরকম একটা মানুষ আসে নাই, যেহেতু ট্রেন ছাড়তে আরও অনেকক্ষণ আছে। এসি চেয়ারের সিটে বসলে আপনারা পাবেন এরকম একটা ডাইনিং ট্রে, আর এখানে পানি আর কিছু জিনিসপত্র রাখার কিছু জায়গা আছে, আর সাথে তো লাইট ফ্যানের সুইচ আছে, চার্জিং সকেট আছে। আর এই যে এসি চেয়ারের ওয়াশরুম, এখানে হাইকমোড পেয়ে যাবেন। চলেন এখন এসি চেয়ার তো দেখলাম, চলেন এখন এসি কেবিন দেখে আসি, যেটাকে আমরা এসি সিট হিসেবে বলি। এই পাশে হচ্ছে সোনার বাংলা, ছেড়েও কিন্তু দিছে। 7টার 2 মিনিট বেশি বাজে, 7টা 2-এ কিন্তু ছেড়ে দিল সোনার বাংলা, আবার থেমে গেল। হয়তো লোক পূর্ণ হতে পারে, তাহলে আপনাদের আর দেখাতে পারবো না। এই যে হচ্ছে ডাবল কেবিন, এসি কেবিন মানে ডাবল কেবিন এটা। আর এই যে হচ্ছে জায়গা, এখানে আপনারা 3 জন বসে যেতে পারবেন, আর এখানে 3 জন, তার মানে মোট 6 জন কিন্তু ডাবল কেবিনে যেতে পারবেন আপনারা। যেহেতু এই ট্রেন রাতে চলাচল করে না, তাই এটা কিন্তু বাত হিসেবে ব্যবহার হয় না। ওই যে সোনার বাংলা এখন কিন্তু ছাড়লো। আর এই যে হচ্ছে ডিম লাইট, যেটা আপনাদের সবসময় দেখায়, এটা মানে কেবিনে থাকে এগুলা। আর লাইট ফ্যানের সুইচ এই পাশে। আর দরজা বন্ধ করলে কিন্তু এখানে একটা আয়না পাবেন, সুন্দর একটা আয়না আছে। আর এই যে হচ্ছে এখানকার অবস্থা। এখানে কিন্তু মানে সব ধরনের কোচই পাবেন তিস্তা এক্সপ্রেসে, যেটা আগের আমার সেই জার্নি পর্যটক এক্সপ্রেসে ছিল না, তবে এইখানে পাবেন। আর এখানে কিন্তু আপনার মানে এসি না, মানে নন এসি কেবিনও আছে, তো সেটাও আপনাদের দেখাবো। আর শোভন চেয়ারও দেখাবো। তবে দুঃখের বিষয় হলো শোভন চেয়ার বেশিরভাগই হচ্ছে চাইনিজ কোচ, অর্থাৎ সাদা কোচ। আর এর কারণে কিন্তু ট্রেনের অনেক সমস্যা হয়, কারণ ওগুলো অনেক পুরানো। ধরেন মাঝে মধ্যে তো ওয়াশরুমে পানি থাকে না, তারপর কারেন্ট থাকে না, তারপর ওই সাদা বগির কারণে কিন্তু ট্রেন তার নির্দিষ্ট গতিটা নিতে পারে না, যতদূর জানি। এই যে হচ্ছে সিঙ্গেল নন এসি কেবিন, আর এখানে লাইটের সুইচটা জ্বালাই। এটা কিন্তু লাইটের সুইচ চলছে না। এখানে বড় একটা উইন্ডো, এখানে উপরে যেতে পারবেন।
মানে এটাও সিট হিসেবেই। আর এই যে হচ্ছে ডাবল কেবিন। নন এসি কেবিন আর এসি কেবিনের পার্থক্যটা খালি এসিতে, আর বাকি সব কিন্তু একই রকমই। এখানকার নন এসি কেবিনের লাইটগুলো নষ্ট কেন? কিন্তু লাইট সবই নষ্ট, খালি ডিম লাইটটা চলে। এরকম হলে তো রাতে জার্নি করাটা তো সমস্যা এই ট্রেনে। যেহেতু বলেছিলাম যে এপি টিঙ্কাগুলো কিন্তু 2016, তো যেহেতু পুরা তাই কিন্তু অনেক যাত্রী আছে। এই যে হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। এখানে কি কোনো ডাইনিং ট্রে নেই, যেটা এসি চেয়ারে ছিল। আর লাইট ফ্যানের সুইচ এখানে, আর এই যে উইন্ডো। এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে মানে 2016 পিটি ইনকার শোভন চেয়ার। এখন আপনাদের দেখাবো সাদা চাইনিজ, যেটার মধ্যে বেশিরভাগগুলোতে ডাইনিং ট্রে আছে। তবে অবস্থা কিন্তু খুবই খারাপ ওই কোচের। সেই যে অবস্থা, এখানেও কিন্তু কোনো ডাইনিং ট্রে নাই, যেটা এসি চেয়ারে ছিল। এই যে হচ্ছে এখানকার অবস্থা। আর এই যে হচ্ছে শোভন চেয়ারের ওয়াশরুম। এই যে হচ্ছে খাবার গাড়ি কোচ, একদম মানে শেষ প্রান্তে আর শুরুর প্রান্তে। ওই যে ইঞ্জিন কিন্তু আসছে ওই যে দেখা যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে 2600 সিরিজ নিয়ে কিন্তু আছে, যদিও 2900 আর 2600-র মধ্যে তেমন একটা পার্থক্য নেই। খালি পার্থক্যটা হচ্ছে একটা কানাডিয়ান আর একটা কোরিয়ান। না ওইটা আমাদের দিবে না, ওইটা হয়তো ওই পাশে 11 সিন্দুর আছে, ওইটাকে দিবে। এই আবহাওয়ার সমস্যা হচ্ছে যদি বৃষ্টি না পড়ে মেঘ থাকে, একটা ব্যবসা যে গরম থাকে সেই গরমটা কিন্তু থাকে। তো এখন কিন্তু সেরকমই লাগছে, বাতাস আছে অল্প। আর আপনাদের একটা ভুল ধারণা, যেটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এগুলো নাকি আগে বাদুরাবাদ ঘাটে ফেরি পার হয়ে হতো। আসলে মানে পার হতো না, মানে ফেরি দিয়ে মানুষ যেত, মানে বাদুরাবাদ ঘাটে নামার পর তারপর ওইখানে তিস্তার পরবর্তী একটা র্যাক থাকে, অর্থাৎ দোলন চাপা স্টেশন যেটা বর্তমানে চলে, সেই র্যাক কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত নিয়ে যেত, দিনাজপুর পর্যন্ত। তো এটা সবার ভুল ধারণা যে সবাই ভাবে তিস্তা নাকি ফেরিতে চলাচল করতো আগে। একটা লাল সবুজ ট্রেন কিন্তু 2700 সিরিজের ইঞ্জিন নিয়ে আসছে। বিষয়টা কিন্তু খুবই মানে অবাক করার মতো। আসছে বুড়িমারি। এতদিন কিন্তু এটা হুন্ডাই রকমের 3000 সিরিজ নিয়ে চলতো, আজকে কিন্তু 2700 সিরিজ। একটা আন্তনগর ট্রেনের জন্য কিন্তু এটা ঠিক না মোটেও। 7টা 13 কিন্তু বাজে, এখনও কিন্তু ট্রেনের ইঞ্জিন লোকোমোটিভ দেওয়া হয়নি। সবসময় কিন্তু 7টার মধ্যেই দেয়, যতবার ভ্রমণ করেছি। আজকে মনে হয় ছাড়তেও লেট হতে পারে। আর 11 সিন্দুরের ইঞ্জিন কিন্তু আবার ফেরত নেওয়া হলো। তার মানে যেহেতু এই ট্রেনটা এখন পর্যন্ত ইঞ্জিনই দেয় নাই, তার মানে আজকে কিন্তু লেট হবে। ছাড়ার কথা 7টা 15, 11 সিন্দুর প্রভাতী। যেহেতু ওইটা যদি না ছাড়তে পারে তাহলে আমাদেরও কিন্তু লেট হবে। আমার মনে হয় জামালপুর সেকশনে কিন্তু ট্রেন না বাড়িয়ে ট্রেনের যেগুলো আছে, অগ্নিবীণা আছে, তিস্তা আছে, ব্রহ্মপুত্র আছে, যমুনা, জামালপুর এক্সপ্রেস, এগুলোর আমার মনে হয় আরেকটু লোড বাড়ানো উচিত। কারণ এমনিতে টিকিট পাওয়া যায় না, টিকিট পেতে অনেক কষ্ট। আর তাছাড়া আমার মনে হয় তিস্তাতে যেই চাপ থাকে যাত্রী চাপের, এখন হয়তো যাত্রী চাপটা টের পাচ্ছেন না। আর যেহেতু এসি চেয়ারে যাব, তাই মনে হয় না ওরকমভাবে দেখাতে পারবো। শোভন চেয়ারে গেলে আপনারা বুঝতেন। তো আমার মনে হয় 18টা কোচ চলে, আরও 2-3টা বাড়ানো উচিত। কারণ এখানে কিন্তু প্রচুর যাত্রী চাপ এই সেকশনে। অনেক মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াত করে। তো আমার কাছে মনে হয় এটা আরেকটু বাড়ানো উচিত। সেই 2600 সিরিজে কিন্তু দিল। ট্রেনের কাপলিংয়ের কিন্তু কাজ চলছে এখন। এই দিক দিয়ে নীল সাগর কিন্তু ছেড়ে দিল। যে কিন্তু ট্রেনের ইঞ্জিনের সামনের অবস্থা।
আমি যে কোচটায় বসে আছি এটা হলো পিটিনকা কোচ। 2016 সালে একটা দেওয়া হয়েছিল যেটা তিস্তায়, তো এটা সেটা না, এটা হচ্ছে আরও পরে 2020 সালে যে পিটিনকা কোচগুলো, এর জন্য একটু কিন্তু ওগুলো হচ্ছে একটু নতুন, তাই ওগুলো হচ্ছে হালকা একটু কমফোর্টেবল। যাচ্ছে যে ট্রেন স্টেশনে প্রবেশের সময় স্টেশনে দাঁড়ানো রেলওয়ে পুলিশ ট্রেন তিস্তা ছাড়লো 7:48, তার কিন্তু যাত্রা শুরু করলো এখন। নিরাপদ ও আনন্দদায়ক হোক। রেলওয়ে 18 মিনিট বিলম্বে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখন কিন্তু ছোট একটা কার দেখা যাবে কমলাপুর ছাড়ার পর। ট্রেন কিন্তু কার্ভ নিতে শুরু করেছে। আর এই পাশে মহানগর প্রভাতীরও কিন্তু 3000 সিরিজের লোকোমোটিভ দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু ট্রেন ফাঁকাই আছে। বিমানবন্দরের পর বলা যায় না যে এখানে আসতে পারবো কিনা, আর এখানে না আসা মানে কিন্তু ব্লক করার কিন্তু কোনো মানেই হয় না, যেহেতু এসি চেয়ারে কিন্তু জানালা কিন্তু বন্ধ থাকে। কমেন্টে অবশ্যই জানাবেন এই লাইন যখন চেঞ্জ করে ট্র্যাক একটা ট্রেন, তখন সাউন্ডটা আপনাদের কেমন লাগে। 2600 সিরিজের লোকোমোটিভের আওয়াজ, হর্নের। তবে 18 লোড যেহেতু, তাই 2600 সিরিজ কিন্তু দেওয়া উচিত হয় নাই ট্রেনটাকে। এই পাশে 2900 সিরিজের একটা লোকোমোটিভ। এই পাশে কিন্তু আরেকটা লাইন দেখা যাচ্ছে, দুইটা লাইন, অর্থাৎ ঢাকা টু টঙ্গী কিন্তু মানে 4টা যে লাইন, ওইটার কিন্তু কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। ওই পাশেও কিন্তু আরেকটা লাইন আছে, এখনো কিন্তু এটা চালু হয় নাই, চালুর পথে। এই পাশে কিন্তু একটা ট্রেন, দেখে মনে হচ্ছে এটা কিন্তু ঢাকা মেইল। না, এটা ঢাকা মেইল না, এটা তুরাগ কমিউটার। ট্রেন কিন্তু তেজগাঁওর কাছাকাছি, আর এখন স্পিডটা এরকম 28, 29, 30। তেজগাঁও অতিক্রম করছে কিন্তু 8টা 2। ট্রেনটা কিন্তু ক্যান্টনমেন্ট থেমে গেল। আমার মনে হয় 11 সুন্দর প্রভাতী কিন্তু এখন বিমানবন্দর ছাড়ে নাই, তাই মনে হয় ট্রেনটা ইন রিপোর্টে দাঁড় করাইছে। দেখা হয়ে গেল রংপুর এক্সপ্রেসের সাথে। আটটা 25-এ কিন্তু চলে আসলাম তিস্তা বিমানবন্দরে। তো এখন কিন্তু ট্রেন প্রায় আধা ঘন্টারও বেশি বিলম্ব নিয়ে কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু একতা এক্সপ্রেস এসে পড়েছে বিমানবন্দর। 36 মিনিট বিলম্ব নিয়ে তিস্তাও কিন্তু বিমানবন্দর ছেড়ে দিল। এই তুরাগ ব্রিজের মাধ্যমে কিন্তু আমরা ঢাকা থেকে গাজীপুর জেলায় প্রবেশ করলাম। আমরা এখন অতিক্রম করছি টঙ্গী জংশন। ডান পাশ দিয়ে চলে যাবে আখাউড়া সিলেট চট্টগ্রাম লাইনের, আর আমরা চলে যাব সোজাসুজি জয়দেবপুর। যে ডান দিক দিয়ে কিন্তু চলে গেল সেই লাইন। তিস্তা জয়দেবপুর প্রবেশ করলো কিন্তু 9টা 8-এ, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু এখন পর্যন্ত
প্রায় 40 মিনিট লেটে, কিন্তু 39 মিনিট রানিং লেট। এই দিক দিয়ে কিন্তু চলে গেল টাঙ্গাইলের লাইন, অর্থাৎ যমুনা সেতু, আর আমরা সোজাসুজি গফরগাঁওর দিক। এতক্ষণ কিন্তু আমরা ডুয়াল গ্যাস লাইনে চলছিলাম, এখন আমরা সরাসরি মিটার গ্যাস লাইনে চলে গেছি জয়দেবপুর ছাড়ার পর। তো এখন কিন্তু ট্রেন অনেক লাফাবে, কারণ এখানকার লাইন কিন্তু খুব একটা ভালো না, ময়মনসিংহ পর্যন্ত, জয়দেবপুর থেকে ময়মনসিংহ। আর সামনেই ভাওয়ালবন, আমরা এখন ভাওয়ালবনের সৌন্দর্য উপভোগ করব। ট্রেন কিন্তু ধীরে ধীরে তার গতি বাড়াচ্ছে, শব্দ শুনতে পাচ্ছেন ন চাপে, তবে এখানে গতি বেশি একটা উঠবে না। লাফানোও কিন্তু শুরু করছে ট্রেন এখন। এসি বগিতে কিন্তু ঠিকভাবে দেখা যাবে না, তাই আমি এখানে আসছি। এখান থেকে কিন্তু সুন্দর সিনারি দেখা যাবে। তোমার যাত্রা কেমন লাগছে? মোটামুটি ভালো আছে, কিন্তু ট্রেনটা খুব ধীর গতিতে চলতেছে। এখানকার লাইন খারাপ, এর জন্য ধীর গতিতে। আর তোমার কোনো এই ট্রেনের কোনো কমপ্লেন আছে কিনা? কমপ্লেন হলো যে মানে অনেক যাত্রী আছে মানে টিকিট ছাড়া ঢুকতেছে। আর কোনো ভালো দিক আছে কিনা এই ট্রেনে? হ্যাঁ, ভালো দিক আছে। আমরা এখন পার হচ্ছি ভাওয়াল গাজীপুর। জয়দেবপুর থেকে ছাড়ার পরে কিন্তু তুমুল বৃষ্টি, এই বৃষ্টি স্টার্ট অব্দি না আমরা এখন রেল যাত্রা করছি। এখানকার ট্র্যাক সাউন্ড কিন্তু অন্যরকম, এটা অন্য সেকশনে কিন্তু আপনারা ওরকমটা পাবেন না। ট্রেন কিন্তু অনেক যাচ্ছে, অনেক। এই এক কাপ কফি নিলাম, তো টেস্ট করা যায়। কফি 30 টাকা, তো সেই অনুযায়ী কিন্তু কফির মান কিন্তু ভালোই। ট্রেনের কফি আর কাটলেট কিন্তু খুবই মজা আমার কাছে লাগে। দেখেন কি সুন্দর সিনারি, কফি খাচ্ছে আর এখানে বাউলবনের সৌন্দর্য। একেই বলে রেল জার্নি, যেটা এসি চেয়ারে কিন্তু আপনারা পাবেন না স্নিগ্ধাতে। বৃষ্টিও পড়ছে কিন্তু প্রচুর। আমরা এখন পার হচ্ছি রাজেন্দ্রপুর। পাশে কিন্তু সাফারি পার্ক রয়েছে গাজীপুরে। তুমুল বৃষ্টি নিয়ে ছুটে চলছে তিস্তা এক্সপ্রেস। উপভোগ করুন ভাওয়ালবনের সৌন্দর্য, আর সেই সাথে তুমুল বৃষ্টি। দেওয়ানগঞ্জ অভিমুখী হওয়ার সময় ট্রেনটি ঢাকা ছাড়ার সময় সকাল 7:30 এবং দেওয়ানগঞ্জ পৌঁছানোর সময় দুপুর 12:40। আবার ঢাকা অভিমুখী হয়ে যখন চলে ট্রেনটি, তখন ট্রেনটি দেওয়ানগঞ্জ ছাড়ে বিকাল 3টায় এবং ট্রেনটি ঢাকা পৌঁছানোর নির্ধারিত সময় রাত 8:25। ট্রেন কিন্তু এখন তার নির্দিষ্ট লিমিট ওই গতি অনুযায়ী কিন্তু এখন টানছে ট্রেন। যখন দেওয়ানগঞ্জ অভিমুখী হয়ে চলে তখন ট্রেনটির কোড নং থাকে 707 এবং যখন ঢাকা অভিমুখী চলে তখন ট্রেনটির কোড নং থাকে 708। আশা করি ময়মনসিংহ থেকে ছাড়ার পর কিন্তু আমরা আরও স্পিড পাবো, 60+। কিন্তু ট্রেনে কিছুটা ভিড় আছে, তাই এই নন এসি কেবিনে কিন্তু ফাঁকা পেলাম, কারণ আমার তো একটা উইন্ডো ভিউ অথবা মানে বাইরের দৃশ্যগুলো দেখাতে হবে, তাই এখানে আছি বর্তমানে। এসি চেয়ারে টিকিট কেটে কিন্তু আমরা এইখানে ঝকর ঝকর শব্দ করতে কিন্তু ট্রেন ছুটে চলছে দেওয়ানগঞ্জের দিকে। একজন আমার সাথে অভিনয় করলো, এমন একটা ভাব করলো ফোন নিয়ে যাবো। ট্রেনটির বিরতির স্টেশনগুলো হলো ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, জামালপুর জংশন, মেলান্দহ বাজার, ইসলামপুর বাজার এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ। এই ট্রেনে মোট 18টি কোচ রয়েছে। হাত দিলে আপনি স্পর্শ করতে পারবেন।
যে কোনো ট্রেনে, যে কোনো আন্তনগর ট্রেনে মানে কোন কোচে ভ্রমণ করতে সবচেয়ে ভালো লাগে? সবচেয়ে ভালো হচ্ছে এসি ক্যাবিন। এসি কেবিন? হ্যাঁ। এর কারণটা বলো। আপনি হচ্ছে ভালো করে দৃশ্য দেখতে পাবেন, আপনি আমার প্রাইভেট টাইমে পাইতে পারেন, মানে শুয়ে আপনি বাইরের দৃশ্য দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখন পার হচ্ছি শ্রীপুর। সামনে কিন্তু একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এটি কিন্তু এটা পিএলসি দিল আমাদের। দশটা তিনে কিন্তু আমরা শ্রীপুর পার হলাম, তার মানে আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো একটা বিলম্বেই আছে। এখন আমাদের থাকার কথা ছিল ফাতেমানগরের কাছাকাছি, আর আমরা এখনই কিন্তু গফরগাঁও পৌঁছাই নাই, তো ট্রেন কিন্তু লেট। এখন কিন্তু সিটে যেতে পারবো না, কারণ সামনে কিন্তু অনেক মানুষ, এই জায়গাটায় ফাঁকা পাইছি। গফরগাঁও মানে আসলে একেবারে আমাদের সিটে যাব। এটাই হচ্ছে মিটার গ্যাস ট্রেনের সাউন্ড। পার হচ্ছে কাউরাই। কাউরাই ব্রিজ। উনিশশো সাল থেকে এই ট্রেনের পথ চলা শুরু হয়ে 2026 সাল, অর্থাৎ এই ট্রেনের 40 বছর পূর্ণ হলো। এটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি ট্রেন। এটি ময়মনসিংহ রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ট্রেন। তবে ট্রেনটির সার্ভিস আর আগের মতো নেই। জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত দুর্বল লাইন এবং একটি লাইন হওয়ার কারণে ক্রসিংয়ের কারণে ট্রেনটি বিলম্ব সবসময় অনেক বেশি থাকে। আমরা কিন্তু এখন গফরগাঁওর খুব কাছাকাছি। গফরগাঁও পৌঁছাইলাম 10:44-এ, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু এখনও 1 ঘন্টারও বেশি লেট। আর ডান পাশেই কিন্তু আছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটা আমাদের ক্রসিংয়ে দাঁড়িয়েছিল, ওই ট্রেনটাও লেট, আমাদের ট্রেনও লেট। এই সেকশনে কিন্তু প্রতিদিনই এরকম ট্রেনগুলো বিলম্ব করে, যা যাত্রীদের জন্য খুবই ভোগান্তি। এটা একটা বড় একটা সমস্যা। যত রেল উন্নয়ন সব কিন্তু চট্টগ্রামেই হয়, আপনারা খেয়াল করে দেখবেন। এই পাশেও কিন্তু অনেক মানুষ ট্রেনে ভ্রমণ করে, অনেক। তো এই সাইডেও দেখা উচিত। আর এখানকার লাইনও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা শুনেছি অনেক মারাত্মক। গফরগাঁও ছাড়লো 10:52। পরবর্তী যাত্রা বিরতি ময়মনসিংহ। ও দলা পার হয়ে গেছে অলরেডি। আমরা এখন ফাতেমানগর অতিক্রম করছি, সামনেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছোট কিন্তু একটা কার্ভ দেখা যাচ্ছে। পুরো রাউন্ড হয়।
কিন্তু হালকা স্লো হয়ে গেছে, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই সাথে ছুটে চলছে আন্তনগর তিস্তা। পার হচ্ছে সুটিয়াখালী। ট্রেন স্লো করার কারণ হচ্ছে লাইনে একটা সমস্যা হয়েছিল, তো সেটার কাজ চলছিল, তাই স্লোভাবে কিন্তু আমাদের ট্রেনটা সুটিয়াখালী পার হচ্ছে। আমরা এখন পার হচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সবুজের বুক চিরে ছুটে চলছে তিস্তা। চারপাশে গাছপালা আর মাঝখান দিয়ে ট্রেন। ময়মনসিংহ আসবে আর 10 মিনিট। এখনই আপনারা দেখতে পাচ্ছেন এই নিচ দিয়ে আমরা এই রেলপথ দিয়ে যাচ্ছে এবং উপর দিয়েও একটা রেলপথ, উপর দিয়েও রেলপথ, নিচ দিয়েও রেলপথ। বাংলাদেশে এটাই হচ্ছে প্রথম এবং একমাত্র। এই যে সেই কেওয়াটখালী ব্রিজ, উপর দিয়ে নেত্রকোনা কিশোরগঞ্জ, সেই লাইন কিন্তু উপর দিয়ে চলে গেছে। এসে বললাম ময়মনসিংহ। 11টা 50 মিনিটে কিন্তু আমাদের ট্রেন ময়মনসিংহ পৌঁছালো। তার মানে আমরা 1 ঘন্টা 20 মিনিটের মতো কিন্তু একটা বিলম্বেতে আছি। এই যে হচ্ছে ময়মনসিংহ জংশনের অবস্থা। ময়মনসিংহ অর্থাৎ আমার লোকেরা গান গায়, কি একটা অদ্ভুত নাম। এখানে 5 মিনিটের যাত্রা বিরতি দিবে। তো আসলে ট্রেন থেকে স্টেশনে যদি থামে, না নামলে কিন্তু ভালো লাগে না, আর ব্লক করলে কিন্তু অবশ্যই নামতে হবে। এই যে হচ্ছে পাওয়ার কাট। 1 হইলো এই লাইনে অনেক ঝাঁকি, 2 হলো ট্রেন খুব স্লো গেছে, খুব স্লো। তো এভাবে এই যে লাইনের কারণে কিন্তু এই ময়মনসিংহ লাইনে যতগুলো ট্রেন আছে সব ট্রেনেরই প্রায় 1 ঘন্টার মতো এরকম বিলম্ব হয়। ট্রেন কিন্তু ছেড়ে দিল এই মুহূর্তে। বাজে প্রোগ্রাম বলো, 11টা 55 মিনিটে তিস্তা তার যাত্রা শুরু করলো। পরবর্তী যাত্রা বিরতি পিয়ারপুর। এখানে কিন্তু অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে। এখানে তো একটা ভালো একটা জায়গা আছে, এখানে চাইলে আপনারা ক্রিকেট, ফুটবল এগুলো কিন্তু খেলতে পারবেন। আর এখান থেকে একটা ফুটওভার ব্রিজ যেটা পরিত্যক্ত। এই দিক থেকে আগে লাইন ছিল, এই দিক হয়, এই দিক ছিল না, মানে লাইন তো এখনো আছে, তুমি মাটি খুললেই পাবা। বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে গেছে ট্রেন ছাড়ার সাথে সাথেই। আর বৃষ্টির মধ্যে ক্যামেরা সহ আমি ভিজে যাচ্ছি। ধীরে ধীরে তার স্পিড গতি বাড়াচ্ছে। আশা করি এখানে 60+ স্পিড পাবো। আমরা ময়মনসিংহ রোডের খুব কাছাকাছি, ময়মনসিংহ রোড স্টেশনের। ময়মনসিংহ রোড স্টেশন। নতুন একটা লাইন
দেখুন, কে বলে রেল জার্নি, এসিতে বসে থাকার কোনো মানে হয় না। ট্রেন কিন্তু আরও গতি বাড়াতে শুরু করে দিয়েছে। এখানে দেখে অনেকে ভাববেন যে এখানে কুয়াশা, আসলে কুয়াশা না, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা এখন পিয়ারপুর প্রবেশ করছি। পিয়ারপুর ছাড়লো 12:37-এ। এখন ট্রেনের কারেন্ট স্পিড এর সাথে কিন্তু 5 কিলোমিটার যোগ করতে হয় আপনার মোবাইল অ্যাপে যত দেখাবে। তার মানে আমাদের ট্রেন এখন 60 কিলোমিটার স্পিডে বেয়ে যাচ্ছে। আমরা এখন অতিক্রম করছি নান্দিনা। আর 10 মিনিটের মধ্যে আমরা জামালপুর টাউন জংশনে পৌঁছে যাব। বৃষ্টি কিন্তু এখনো থামে নাই। ট্রেন কিন্তু ছোট একটা কাট নিচ্ছে। এখানে কিন্তু আলাদা আর পানি দেওয়ার লাগে না, বৃষ্টির পানিতেই কিন্তু এগুলা ভরে যাচ্ছে। এদিকটা কিন্তু পুরোটাই পানিতে ভরা দেখতে পাচ্ছেন। এই রুটে কিন্তু প্রায় মানে জামালপুর থেকে মানে দেয়ানগঞ্জ যে লাইন আছে ওখানে তো প্রায় কিন্তু বন্যার পানি এই যে রেল লাইনে এসে পড়ে। ওই পর্যন্ত আমরা যাব না, আমরা জামালপুরে নেমে যাব। আমার কাছে মনে হয় যে তিস্তা এক্সপ্রেস ট্রেনের আরও যাত্রার বিরতি কিন্তু কমানো উচিত, যেহেতু একটা আন্তনগর ট্রেন এবং ময়মনসিংহ রুটের কিন্তু মানে যতগুলো ট্রেন আছে এখন যে বর্তমান অবস্থায় মানে তাও মানে এই ট্রেনটাই সবচেয়ে ভালো এই রুটে। তো আমার কাছে মনে হয় পিয়ারপুর স্টপেজ না দিলেও পারে এই ট্রেন, পিয়ারপুরটা আসলে দেওয়াটা আসলে অপ্রয়োজনীয়। আর আসার সময় কিন্তু মানে ঢাকা ব্যাক করার সময় কিন্তু এই ট্রেনটা আগে জয়দেবপুর থামতো না, এখন থামে। এই কারণে কিন্তু আসার সময় আরও লেট হয়। আমার মনে হয় জয়দেবপুর লাগে না আসার সময়। জায়গা যেখানে আমি সবসময় ভিডিও করি ট্রেনের। এখানে অনেকগুলো ট্রেনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। মিনিটের মধ্যে আমরা এখন জামালপুর জংশনে প্রবেশ করব। এই জায়গাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এখানে যেভাবে ট্রেন যাকে আপনাদের একটু আগে কিন্তু দেখিয়েছিলাম। এখন যেহেতু আমরা মোটামুটি ভালো সেকশনে তাই দেখাতে এখন কিন্তু ট্রেনটা অত লাফাচ্ছে না, কিন্তু জয়দেবপুর ময়মনসিংহ লাইনে কিন্তু আপনারা দেখেছেন মানে কেমনে লাফায়। ট্রেন কিন্তু এখনই থামছে। এসে পড়লাম জামালপুর জাংশনে। আর এই পাশে তিস্তা। ট্রেন 1 ঘন্টা 20 মিনিট বিলম্বে এই জামালপুর জংশনে পৌঁছালো। আগে যে তিস্তার একটা সুন্দর একটা টাইমিং ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে একেবারে। কয়দিন আগেও কিন্তু তিস্তার টাইমিং খুব ভালো ছিল, কিন্তু এখন খুবই বাজে। তাও ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ রেলওয়ে এবং তিস্তা এক্সপ্রেসকে নিরাপদে এখানে পৌঁছানোর জন্য। আর আমার কাছে মনে হয় এই ট্রেনের আরও লোড বাড়ানো উচিত। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকে প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।